হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আজকে নতুন একটি এপিসোডে এবং আজকের এপিসোডে আপনাদের সবাইকে নিয়ে এসেছি দি ক্যাপ্টেন্স এরিনা প্রেজেন্টস দি ক্যাপ্টেন্স শো উইথ ইবনুল। আজকের অনুষ্ঠানের হোস্ট হিসাবে রয়েছি আমি ইবনুল আকিফ, দি ইবনুলস এক্সপিরিয়েন্স পেজ থেকে। নারায়ণগঞ্জে খেলাধুলা, ইভেন্ট এবং গেমিং সবকিছু একই প্ল্যাটফর্মে। আপনারা কি কখনো ভাবতে পেরেছিলেন যে এমন কিছু একটা হবে? এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছে আজকের অনুষ্ঠানের গেস্ট, দি ক্যাপ্টেন্স এরিনার সিইও জিদান খান। তো জিদান খান ভাইকে আজকে স্বাগতম আজকে আমাদের এই পডকাস্টের ফার্স্ট এপিসোডে। আমার মনে প্রথমেই প্রশ্ন জেগেছে, যখন ওনার নামটা জিদান খান আমি বলেছি তখন আমার মাথায় প্রথমে একটা প্রশ্ন জেগেছে যে আপনার নাম জিদান খান কেন রাখা হলো, মানে কে রাখলো আসলে? আমার নামটা রেখেছে আমার বাবা। তো আমার বাবা ওই সময় তখনকার সময় অনেক ফুটবল ফ্যান ছিল ফ্রান্সের, আর অ্যাট দ্যাট মোমেন্ট তো ফ্রান্স ওই সময় বিশ্বকাপ জিতেছে। তো সে শখ করেই আমার নামটা রাখছে। তখন ফ্রান্সের ক্যাপ্টেন ছিল জিদান, তো ওই শখ করেই আমার নামটা রাখছে জিদান আর কি। এভাবেই আসছে আমার নামটা। ও আচ্ছা, মানে অ্যাকচুয়ালি নামের থেকে আমার অনেক সময় দেখা যায় কি অনেকে বলে যে নাম থেকে আসলে কাজ প্রমাণিত হয়। সো আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আপনার নাম যেহেতু জিদান রাখা হয়েছে অ্যাজ আ ফুটবলার, অনেক ফেমাস একজন ফুটবলার, এই জন্যই কি অ্যাকচুয়ালি আপনি ফুটবল প্রেমী বা এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন? আসলে নাম থেকেই আমি বলতে পারেন যে আমি ফুটবল প্রেমী হয়েছি। তাছাড়া আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলতাম, তো ওই থ্রুতেই মনে করেন আমার এটা এত দূর পর্যন্ত আগানো, সেটাকে আমি এজ এ বিজনেস হিসেবে রূপান্তরিত করেছি। তো অনেক অনেক ইন্টারেস্টিং একটা বিষয়, নাম থেকে কাজ। আসলে আমরা আজকে অনেক কিছু জানতে পারবো এই ক্যাপ্টেন্স এরিনা সম্পর্কে, ফার্স্ট টু লাস্ট কিভাবে হলো, এভরিথিং আমরা জানতে পারবো। এবং আমাদের দর্শকরা যারা আছে তারাও অনেকে অপেক্ষা করে আছে যে আসলে এই জিনিসটা কিভাবে হলো। অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব অন্যরকম একটা ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে? সো আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো এই যে ক্যাপ্টেন্স এরিনা, জি, এই জিনিসটার সূত্রপাতটা কিভাবে হলো, মানে যাত্রাটা কিভাবে শুরু হলো অ্যাকচুয়ালি? আচ্ছা, যাত্রাটা শুরু হয়েছে আমাদের টঙের দোকান থেকে। যদিও হাস্যকর ব্যাপার না, তাও আমি বলতে চাচ্ছি টং বাংলাদেশের টং আসলে একটা টং না, সেটা একটা বিজনেস আইডিয়া বানানোর জন্য একটা বেস্ট প্লেস। তো আমরা 3 ফ্রেন্ড, আমরা আমাদের বিজনেস পার্টনার যারা 3 ফ্রেন্ড মিলে আমরা তখন আইডিয়া করতেছিলাম যে আমরা কি বিজনেস দিতে পারি। তো সেই থ্রুতে আমরা এই বিজনেস আইডিয়াটা তৈরি হয়েছে। মানে 3 জন বন্ধু মিলে টঙের দোকানে বসে আড্ডা দিতে গিয়ে নর্মালি দেখা যায় কি অনেকেই আছে টঙের দোকানে বসে বিভিন্ন গেম খেলা, এমনকি একজন আরেকজনের বদনাম করা, এটা করা সেটা করা, এইসব নিয়ে সবাই ব্যস্ত থাকে, কিন্তু বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা করা কিন্তু লোক খুবই কম থাকে। কি যে বড় হচ্ছি, কিছু তো একটা করা লাগবে। তো ওই থ্রুতেই আমরা মনে করেন আড্ডা তো দিই, আড্ডা থ্রুতে আমরা বলতেছিলাম যে কিভাবে কি করা যায়। তো আমরা 3 ফ্রেন্ড তখন ভাবলাম যে আমরা আসলে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় খেলতে যাই। তো ভাবলাম সেইটা নারায়ণগঞ্জে নাই, তাহলে নারায়ণগঞ্জে কেন নয়, এটা যদি নারায়ণগঞ্জ করতে পারি তাহলে আসলে এটা একটা বুম, একটা কিছু একটা হতে পারে। তো ফ্রেন্ডরা মিলে ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা করি। এটা করার জন্য আমি 3 মাস ধরে স্টাডি করলাম, আমার ফ্রেন্ডরা স্টাডি করলো। যখন আমাদের সবকিছু 100% ওকে হয়েছে, তারপর আমরা এখানে এটা স্থাপন করেছি। তো এত বড় একটা আয়োজন, এত বড় একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু সহজ কথা না। জি না। সো অ্যাকচুয়ালি এটা শুরু থেকে এই পর্যন্ত প্রথম দিকে চ্যালেঞ্জগুলো কি ছিল অ্যাকচুয়ালি? হ্যাঁ, চ্যালেঞ্জ প্রথম ছিল আসলে যেটা বলবো আমাদের জায়গা সিলেক্ট করা। জায়গাটা তো সব জায়গায় তো ইজিলি না ধারায় নেওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কোন জায়গাটা নিলে আমাদের কাস্টমার বা অডিয়েন্স নিলে সুইটেবল হবে। তো ওইভাবে আমরা 3-4 মাস আমরা জায়গা খুঁজে আমরা আমাদের ইসদাই বাজারে রাবি স্কুলের সামনে, আবার বেলি স্কুলের পিছনে, সেই জায়গাটা আমাদের কাছে খুব ভালো লাগছে। কারণ আমাদের টার্ফ করার থেকে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের প্ল্যানটা ছিল অনেক অন্যরকম। প্রথমত আমরা টার্ফ করব, তারপর আমরা গেমিং জোন খুলবো, আর এই 2-3 মাসের মধ্যে আমাদের একটা রেস্টুরেন্ট হবে, যেটা এখন ভিজুয়াল আকারে তৈরি হয়েছে। তো ওই কারণে এই জায়গাটা আমাদের কাছে খুব বেস্ট একটা প্লেস লাগছে। তো এইটা ছিল আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা জায়গাটা কোথায় সিলেক্ট করবো এবং আমার মতন করে আমি জায়গাটা পাবো কিনা। তো আমি 3-4 মাস পরে এটা খুঁজে পাইছি। ওকে ফাইন। এরপর আমরা প্রথম শুরু করছি টার্ফের কাজ। আলহামদুলিল্লাহ টার্ফটা কমপ্লিট হয়েছে। এখন আমরা রিসেন্টলি গেমিং জোনও ভালো মতন চলতেছে, সামনে আমাদের রেস্টুরেন্ট কাজটা চলতেছে। আচ্ছা, ক্যাপ্টেন্সি এরিনার আগে কি অন্য কোনো ফিল্ডে ছিলেন নাকি একদম শুরুতেই ক্যাপ্টেন্সি এরিনাতে ঢুকে গিয়েছেন? আসলে কি আমার ব্যাকগ্রাউন্ড হলো বিজনেস স্টাডিজ। তো আমি সবসময় ভাবতাম যে চাকরি তো করবোই, আগে একটু বিজনেস করে দেখি কেমন লাগে। তো আমার শুরুতেই আমি ছোটবেলা থেকেই একটু বিজনেস মাইন্ডেড ছিলাম, একটু কি করা যেতে পারে। তো ওই হিসেবে আমি প্রথমে অনলাইন বিজনেস করছিলাম, কিন্তু এটা তো ছোট আকারে। হ্যাঁ, তারপরে আমরা ভাবলাম বড় কিছু করা যায় কিনা। তো আমার আগের ব্যাকগ্রাউন্ড ছিল অনলাইন বিজনেস করা, এরপর আমি এখানে আসছি। আচ্ছা, নর্মালি দেখা যায় কি যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমাদের যে ব্রাউন প্যারেন্টস বলা যায় অথবা আমাদের ফ্যামিলিরা কিন্তু অনেক সময় বোঝে না যে
ছেলে বিজনেসম্যান হবে, অ্যাকচুয়ালি জবকে বেশি প্রায়োরিটি দেয় তারা। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ইচ্ছা থাকে যে অ্যাকচুয়ালি বিজনেস করব আমি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মানে বাসার একটা প্রেসারে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সে জবেই ঢুকে যাচ্ছে, জবেই কনভার্ট হয়ে যাচ্ছে। জব জিনিসটা অ্যাকচুয়ালি এমন বলা যায় একটা আউট অফ বক্স চিন্তা করার জন্য, একটা বক্সের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। সো আপনার ফ্যামিলি কতটুকু সাপোর্ট দিল এবং কিভাবে সাপোর্ট দিও জিনিসটা, যে আপনি একটা হঠাৎ করে লাইফের এই পর্যায়ে এসে, নর্মালি তো সবাই জব শুরু করে, জব করে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে বিজনেসে ঢুকে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি প্রথমে বিজনেসে ঢুকে গিয়েছেন, মানে এই সাহসটা আপনার ফ্যামিলি কিভাবে পেলো আপনাকে নিয়ে? না, আমি বলবো আসলে অবশ্যই আমার ফ্যামিলি আমাকে অসাধারণভাবে সাপোর্ট দিচ্ছে। যদি না দিত তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সেকেন্ডলি আমার সাপোর্ট আরো আমার 2 পার্টনার আছে, যারা না যদি আমার সাথে না থাকতো তাহলে এটা আমি ভাবতেই পারতাম না। তো এটাই আমার মনে করেন ফ্যামিলি এবং আমার 2 ফ্রেন্ড, তারা আমাকে এটা এই পর্যন্ত আনার জন্য খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে। এখন কি ফ্যামিলি পুরো হ্যাপি? ফুল হ্যাপি, ফুল হ্যাপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কারণ বলা যায় যে অনেকেরই বিনোদনের একটা প্লেস এখানে। আর সবচেয়ে বড় বিষয় আমার মাথায় আরেকটা প্রশ্ন আসছিল যখন আমি ক্যাপ্টেন্স এরিনা বারবার যখন উচ্চারণ করছিলাম, এই ক্যাপ্টেন্স ওয়ার্ডটা আসলে আসলো কোত্থেকে? আমরা যখন বিজনেস নিয়ে যখন আমরা আগে মানে আইডিয়াটা নিয়ে যখন আগাচ্ছিলাম, হ্যাঁ, আমার কাছে মানে আমাদের 3 ফ্রেন্ডের কাছেই মানে একটা ইচ্ছা ছিল যে আমাদের কাস্টমারদের একটু মানে প্রিমিয়াম ফিল করাবো, বুঝছেন? এখন প্রিমিয়াম ফিল করানোর জন্য আমাদের এই নামটা দেওয়া, যদি এই ক্যাপ্টেন্স এরিনা মানে আপনারা সবাই ক্যাপ্টেন, সবাই ক্যাপ্টেন্স এর মতন খেলতে পারবে, দ্যাটস ওয়াই আমরা এটা নাম দিয়েছি দ্য ক্যাপ্টেন্স এরিনা। সো ক্যাপ্টেন্স এরিনা আসলে কি কি আছে, মানে সবার সুযোগ সুবিধার জন্য অ্যাকচুয়ালি কি কি আছে যদি আপনি একটু বলতেন, তাহলে সবাই একটু বুঝতে পারতো যে ক্যাপ্টেন্স এরিনা জিনিসটা আসলে কি। এখন আপনি যদি ক্যাপ্টেন্স এরিনার ফ্যাসিলিটি জানতে চান, তাহলে সেখানে আছে আমাদের একটা 8050 স্কয়ার ফিটের একটা টার্ফ, সেখানে আপনার ফ্রেন্ডরা 14 থেকে 16 জনের মতন ইজিলি আপনারা ফুটবল খেলতে পারবেন অথবা ক্রিকেট খেলতে পারবেন। এই ফুটবল আর ক্রিকেটের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন? ফুটবলের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন হলো অ্যাফ্রন, আনলিমিটেড ডিপের পানি, না সরি আনলিমিটেড আনলিমিটেড ডিপের পানি। ওকে ওকে, সমস্যা নেই, আনলিমিটেড ডিপের পানি। ওকে আচ্ছা ঠিক আছে, তারপর আনলিমিটেড ফিল্টার পানি, আর পাচ্ছেন আপনারা ফুটবল আর গ্লাভস। হ্যাঁ, আর সাথে আমাদের ডিউরেশন হলো 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে আপনার যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে খেলবেন। হ্যাঁ, আর অন্যদিকে আমাদের গেমিং কনসোলে আমাদের এখানে আছে VR গেমিং, PS5, PS4, আর আছে আমাদের ড্রাইভিং সিমুলেটর। আপনারা আপনাদের ছোটবেলার চাইল্ডিশ কথা মনে করার জন্য, আপনি কি মনে আছে যে আপনি খেলেছেন মুস্তাফা? হ্যাঁ, মুস্তাফা খেলতাম ছোটবেলায় আর্কেড গেমে, ওই যে এলাকার একটা ছোট দোকানের মধ্যে পয়সা দিয়ে মুস্তাফা খেলতাম। এই নস্টালজিক ফিল আনার জন্য আমাদের এই কনসোল কি জানি আমরা এই মুস্তাফার আর্কেড গেমটা এনেছি। অ্যাকচুয়ালি দর্শক, এই মুস্তাফা গেমটা কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলেছি, আমাদের এলাকার দোকানগুলোতে পয়সা দিয়ে খেলেছি, কিন্তু বর্তমানে কিন্তু আপনারা কোনো জায়গায় পাবেন না। সো যেহেতু আপনি এই একটা আয়োজন করেছেন, তো আপনারা যারা ছোটবেলায় যে ফিলটা যদি আবার নিতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাপ্টেন্স এরিনা আসতে পারেন। এবং আরো একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করেছি, যেমন আমি পার্সোনালি ছোটবেলায় আমি ক্রিকেট অনেক পছন্দ করি, ফুটবল একটু কম পছন্দ করি, ক্রিকেট অনেক পছন্দ করি। সো ছোটবেলায় আমি মাশরাফিকে দেখতাম, সাকিব আল হাসানকে দেখতাম। সো তারা যখন খেলতো বা দর্শকদের উচ্ছ্বাস যখন হতো, তখন আমার হাতে একটা ব্যাট থাকতো, হয়তো একটা প্লাস্টিকের ব্যাট, সেটা মাশরাফির একটা স্টিকার লাগানো, সাকিব আল হাসানের একটা স্টিকার লাগানো, এবং ওই ছোটবেলায় ওই স্টিকার লাগানো একটা ব্যাটকে হাতে রেখে মনে করতাম আমি নিজে একটা মাশরাফি, আমি নিজে সাকিব আল হাসান, ঠিক আছে? এবং সেই ফিলটার কারণে আমি জাস্ট তখন একটা জিনিস ফিল করতাম যে আমার আশেপাশে একটা সুন্দর একটি মাঠ থাকতো, ঠিক আছে? তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই ফিলটা পেতাম, ঠিক আছে, ওই এক্সপিরিয়েন্সটা পেতাম, যেটা কিনা আমরা ছোটবেলায় পাইনি। কিন্তু এখন অ্যাকচুয়ালি যারা কিনা ক্লাব ফুটবল দেখে বা ক্রিকেট দেখে, তারা কিন্তু বলা যায় অনেক সময় মেসি ভুল করে শট নিতে, সে বলে ইস মেসি মানে শটটা নিল না কেন, তো সেই শটটা অ্যাকচুয়ালি সে দিতে পারে কিনা সেটা সে অ্যাকচুয়ালি টার্ফে এসে সে ফিলটা নিতে পারবে, এক্সপেরিয়েন্স করতে পারবে। এবং এই জায়গার যে ফিলটা আমি দেখলাম, ফিলটা কিন্তু অনেক সুন্দর, একদম মনে হয় যেন ফিল্ডের মধ্যে যদি আমি একটা ছবি তুলি অথবা খেলতে যাই, কিছু একটা ভিডিও করে, তাহলে কিন্তু বোঝা যায়, মনে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি অফিসিয়াল একটা ফিল্ডের মধ্যে খেলছি। এই ভাইবটা অ্যাকচুয়ালি আসলে এখানে পাওয়া যায়। আপনারা সামনে ক্যাপ্টেন্স ডাইন দেখুন, সেখানে অসাধারণ ধরনের বিভিন্ন রকম আপনারা খাবার পাবেন। আচ্ছা, খাবারের কথা যেহেতু বললেন, এখানে একটা জুস দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা একটু ট্রাই করি, গলাটা ঠিক আছে তো আসলে। খুবই মজা। এটা আসলে কোন জায়গার? হ্যাঁ, এটা আমাদের ক্যাপ্টেন্স এরিনার জুস বারের পক্ষ থেকে। ক্যাপ্টেন্স এরিনা আবার জুস বারও আছে? অবশ্যই। ওয়াও, মানে এখানে হচ্ছে যারা খেলতে খেলতে অ্যাকচুয়ালি মানে একটু, হ্যাঁ, আমার চিন্তা ভাবনা এরকম ছিল, যারা খেলতে খেলতে অনেকে বলতেছিল যে ভাই জুস হলে ভালো হতো না, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা করা যেতে পারে। তো আমরা ওই থ্রুতে আমরা আমাদের জুস বারটা ইনস্টলেশন করেছি। জুসটা আসলে খুবই মজা, খুবই রিফ্রেশিং, মনে হচ্ছে যেন যদি আমি খেলে যখন আমি টায়ার্ড হয়ে যাবো, এই জুসটা খেলে খুব মানে একটা তৃপ্তি ফিরে আসবে, এরকমই মনে হচ্ছে। না, অ্যাকচুয়ালি বিজনেস জিনিসটা আসলে এমনই হয় যে একটা বিজনেস আসলে নামলে সেখান থেকে কাস্টমার রিভিউ শুনে, আশেপাশের মানে পরিবেশ দেখে, তখন আস্তে আস্তে বিজনেস গুলো ইনক্রিজ করতে হয়, করে করে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করা যায়। তো এই জিনিসটা আসলে সবার ভাগ্যে হয় না, কারণ সবাই আসলে এইভাবে চিন্তা করতে পারে না। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সমস্যা, যে
অনেকেই অনেক রকমের স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবে নামতে গিয়ে তারা একটা হোঁচট খায়। নর্মালি আপনাদের এই ক্যাপ্টেন্স এরিনায় তো অনেক ধরনের ক্লায়েন্টসই আসে, আমি ক্লায়েন্টসই বললাম অ্যাকচুয়ালি। তো এখানে ছোট বড় এমনকি কর্পোরেট অনেকেই তো আসে। আসলে এখানে আপনার মেইনলি টার্গেটেড কাস্টমার আসলে কারা? আমার টার্গেট কাস্টমার সবাই। আমরা আসলে আমাদের ক্লায়েন্টদের আমরা ক্লায়েন্ট বলি না, আমরা আসলে তাদের বলি গেস্ট। তাদের অনেক সুন্দরভাবে আমরা আপ্যায়ন করা হয়, ঠিক আছে। আমাদের এইখানে আমাদের অনেক ধরনের অনেক সুন্দর মানে ওয়েল ট্রেন স্টাফ আছে, তারাই আমাদের গেস্টদের স্বাগতম জানায়। এখন আমাদের এখানে সব ধরনের অডিয়েন্স আছে বা গেস্ট আছে, একদম ছোট থেকে শুরু করে। আপনি খুশি হবেন শুনে যে কিছুদিন আগে এই প্রায় মানে ক্লাস 4 বা 5 এর বাচ্চারা আসে খেলতে। তাদের মানে খুশিটা দেখে আমার খুব ভালো লাগছে, হ্যাঁ আমি কিছু একটা করতে পারছি তাদের জন্য, ঠিক আছে। তাছাড়া আমি এই অনেক মানে কত 40 থেকে 45 এজের পার্সনরা খেলতে আসে দিকে। আচ্ছা আচ্ছা, মানে দেখা যায় যে তারা আসলে মানে এখানে এসে অনেক উচ্ছ্বাসিত আনন্দিত, কারণ তারা তো মনে হইতেছে কি তাদের ছোটবেলার জগতে ফিরে আসছে। আমি তাদের যে খুশি করতে পারছি এটাই আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি যারা হচ্ছে জব করে, কর্পোরেট যারা আছে, তারা তো সারাদিন মানে একটা জবের একটা হ্যাসেল চলে যায় সারাদিন। তারপরে তারা হয়তো এরকম চিন্তা করে যে টিম ওয়াইজ চলে না, আমরা টার্ফে যাই। তারা যে জব করে, যে আমি বুঝতে পারি যারা যে জব টপ করে যখন এখানে আসে তারা যে কি পরিমাণ খুশি হয় তাদের চেহারা দেখে বুঝতে পারি। রিফ্রেশমেন্ট কাজ করে আসলে। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে এই ক্যাপ্টেন্স এরিনা হওয়া মানে এই ক্যাপ্টেন্স এরিনা যদি না থাকতো তাহলে কিন্তু ওই যে আগে আমরা জিনিস চিন্তা করতাম না, আমরা সবাই একটা টেন্স হয়ে গেছিলাম যে আশেপাশে শহরে কোনো মাঠ নেই, একের পর এক বিল্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাচ্চারা খেলবে কোথায়। তো আমার মনে হয় যে এই ক্যাপ্টেন্স এরিনা আসার পরে কিন্তু ওই চিন্তাটা এখন থেকে মাথা থেকে দূরে সরে গেছে। আশা করি নাই। হ্যাঁ, আশা করি নাই, কারণ আমরা একটা জিনিস চিন্তা করতেছিলাম যে সবাই এখন তো ঘরমুখী হয়ে গেছে, সবাই মোবাইলে গেম খেলছে, মাঠ খুঁজে পাচ্ছে না, ঘাসে পাড়া দিতে পারছে না। সেই জিনিসটা অ্যাকচুয়ালি এখন চলে গেছে। এই নারায়ণগঞ্জ চাষারা শহরে নেই, চাষারা শহরে। এবং আমি মনে করি যে নারায়ণগঞ্জে মানে আরো অনেকগুলো টার্ফ আছে, কিন্তু চাষারা থেকে সবচেয়ে কাছের টার্ফ মনে হয় এই ক্যাপ্টেন্স এরিনা। যেহেতু এটা একটা মাল্টিপারপাস এরিনা, আপনি বললেন যে 90 মিনিট একটা সময় দেওয়া হবে, সে সেখানে ক্রিকেট খেলুক বা ফুটবল খেলুক, যেটাই খেলুক, যেটা ইচ্ছা খেলতে পারে। সো এখানে আসলে বুকিং সিস্টেমটা কি? আমি যদি আসলে খেলতে চাই আমার টিম নিয়ে। হ্যাঁ, আমাদের বুকিংটা অ্যাকচুয়ালি 3 ভাবে হয়, অফলাইন, অনলাইন আর ফোনের মাধ্যমে। যারা অনেকে আসে প্রথমটা মাঠটা দেখে তারপর বুকিং করে চলে যায়। আর সেকেন্ডলি ফেসবুক আর ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় পেজে নক দিয়ে আমাদের সাথে কথা বলে কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের এখানে বুকিংটা কনফার্ম করে নেয়। আর থার্ডলি আমাদের ফোনের মাধ্যমে শিডিউল খালি থাকলে, অ্যাভেলেবেল থাকলে তখন তারা কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের স্লটটা বুকিং করে নিয়ে যায়। এইভাবে আমরা বুকিংটা নিই। আচ্ছা, টাকা মানে এখানে যে মানিটা যেটা মানে কত টাকা করে আসলে পেমেন্ট ফিটা রাখা হয়? জি অবশ্যই। আচ্ছা, আমাদের প্রাইজিংটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হলো অফ ডে, একটা অন ডে। অফ ডে হলো আমাদের শুক্র শনি, আর অন ডে হলো আমাদের রেগুলার ডে, যেটা হলো আপনার রবিবার থেকে বৃহস্পতিবার। তো সকালবেলা হলো 6টা থেকে এই আপনার সন্ধ্যা 6টার আগ পর্যন্ত এটা হলো ডে শিফট। আর 6টা থেকে আপনার রাত 3টা পর্যন্ত আমাদের হলো নাইট শিফট। 3টা পর্যন্ত? হ্যাঁ, আমাদের রাত 3টা, মাঝে মাঝে শুক্রবার বৃহস্পতিবার তো 3টা প্লাস হয়ে যায়। মানুষ এত চাহিদা এটা খেলার জন্য। তাহলে কয়দিন পর দেখা যাবে 24 ঘন্টায় চার্জ চলছে। আমরা 24 ঘন্টা আমি আমাদের স্টাফদের অনেক ভালোবাসি। আপনি কি ইমোশনাল হয়ে গেছেন আসলে স্টাফদেরকে ভালোবেসে? আমি স্টাফদের কথা চিন্তা করি, আমি মনে করেন 24 ঘন্টা এটা চালাই না, তাদেরও তো একটা ঘুমের ব্যাপার আছে। আচ্ছা যাক, আমার স্টাফদের কথা চিন্তা করি, আমরা এটা 24 ঘন্টা চালাই না, তো আমরা 3টা পর্যন্তই রাখি। কিন্তু মাঝে মাঝে তা আমাদের কাস্টমারের কথাও মাথায় রাখতে হয়। তারা বৃহস্পতিবার আর শুক্রবার অনেকবার চাই যে ভাই প্লিজ আমাদের 3টার পরেও দেন, তো না পেরে স্লট পাওয়া যায় না। আমাদের তো প্রথম প্রায়োরিটি তো আমাদের কাস্টমার, আমাদের কাস্টমারদের লক্ষ্মী, এর জন্য আমরা তো তাদের কথা একটু হলেও রাখতে হয়। তো আমরা মাঝে মাঝে চেষ্টা করি বৃহস্পতি শুক্র আমরা এটা 3টা প্লাস করার জন্য। আমার মনে হয় কি, আমার মাথায় একটা আইডিয়া আসলো আপনার কথা শুনে, যে অনেকে আছে কি যে রাত জাগে, অনেক ছেলেপেলেরা রাত জাগে, তাদেরকে কিন্তু একটু কর্মসংস্থানের সুযোগ দেওয়া যায় রাত্রেবেলা। যদি আপনি নাইট শিফটটা করেন তারা কিন্তু যারা রাত জাগে সকালবেলা ঘুমায় তাদের জন্য কিন্তু একটা আর্নিং সোর্স হতে পারে এখানে আসলে অ্যাকচুয়ালি কাজ করে। হ্যাঁ, এটা করা যেতে পারে। কিন্তু এখন বলি সেটা হলো নাইট শিফট হলো 3টা পর্যন্ত। তো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 2500 টাকা, আর সন্ধ্যা 6টা থেকে আপনার রাত 3টা পর্যন্ত হলো 3000 টাকা। তবে হ্যাঁ, যে যেটা হলো আমাদের উইকেন্ড, এই উইকেন্ডে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 500 টাকা করে বাড়াই, কারণ অনেক চাহিদা থাকে, ডিমান্ড জন্য আর কি রাখতে হয়। স্বাভাবিক, আসলে উইকেন্ডেই তো সবাই ফ্রি হয় অ্যাকচুয়ালি খেলার জন্য। আচ্ছা, আপনাদের যে গেমিং জোন আছে, এই গেমিং জোনে অ্যাকচুয়ালি কি কি গেম আছে আপনাদের? হ্যাঁ, আমাদের গেমিং জোনটার নাম হলো দ্য ক্যাপ্টেন্স কনসোল। আমাদের এই গেমিং জোনে অনেক রকমের গেম আছে। আপনার PS4, 5-এ আমাদের আছে GTA 5, FIFA, মর্টাল কম্বাট, হ্যাঁ, তারপরে আছে WWE। আবার অন্যদিকে আছে আমাদের স্টারিং হুইল।
হ্যাঁ, আপনি যদি আপনার রিয়েল মানে গাড়ি গেমিং এক্সপেরিয়েন্স করতে চান তাহলে আপনার জন্য এই স্টিয়ারিং হুইলটা হলো একটা বেস্ট আইডিয়া। মানে একটা স্টিয়ারিং হুইল হ্যাঁ। থাকবে অ্যাকচুয়ালি আমি গাড়ি, হ্যাঁ, আপনি মনে করেন আপনি ভার্চুয়াল সিমুলেটর আর কি, ড্রাইভিং সিমুলেটর টাইপের, ওইটা আপনি ফিল করতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমাদের কাছে একটা ভিআর গেমিং আছে। আপনি যদি এটা একবার ইউজ করেন, এক্সপিরিয়েন্স করেন, আপনি বলবেন বেস্ট একটা এক্সপিরিয়েন্স। কারণ আপনি এখানে থেকে আপনি একটা গেম আছে রেসলিং গেম, আপনি এখানে থেকে আপনি রেসলিং গেম খেলবেন, সেটা মনে করবেন কি আপনি একটা পাঞ্চ করতেছেন হাত দিয়ে, সেটা ওখানে গিয়ে বাড়ি খাচ্ছে। আসলে জি, মানে এটা কি জাস্ট চোখের মধ্যে একটা চোখে একটা ভিজুয়াল এফেক্ট পড়ানো হয়, তারপর হাত দিয়ে মনে করতেছেন আপনি একটা রেসলিং রিং এর মধ্যে আছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আসলে আপনি আছেন এখানে, কিন্তু ওখানে আপনি আছেন। আচ্ছা, এটা মনে হয় নারায়ণগঞ্জ অন্য কোথাও নাই না? আমার মনে হয় নেই, আমরাই প্রথমে নিয়েছি। হ্যাঁ, আপনারাই প্রথমে নিয়ে আসেন না, খুব ভালো জিনিসটা যে আমি অ্যাকচুয়ালি এমন একটা প্ল্যাটফর্ম ক্যাপ্টেন্স এরিনা, এখানে আমি আসলে ফুটবল খেলতে পারবো, ক্রিকেট খেলতে পারবো, শুধুমাত্র মানে বলা যায় যে রিয়েল ওয়ার্ল্ডে না, আমি দেখা যায় যে ভার্চুয়ালিও খেলতে পারছি। মানে সব ধরনের গেমিং এক্সপেরিয়েন্স আমি চাইলে এই ক্যাপ্টেন্সিরে মানে খেলতে পারবো। আর একটা আছে আমাদের যে এই মুস্তাফা, সেটা সবাই প্রতিদিন খেলে। তারা আমি দেখি তারা আসলে মানে আবেগে পড়ে যায়, এটা কি দেখলাম, ঠিক আছে, এইটাই আমরা তখন থেকে আমার PS4 5 এর দিকে তারা আকর্ষিত হয়, তারা ওখানেই চলে যায়, আসলে ওখানেই খেলতে চায়। অনেক তো বললাম ক্যাপ্টেন্স এরিনা সম্পর্কে। এখন এই যে নরমালি একটা উদ্যোক্তা হিসেবে আপনি এই যে ক্যাপ্টেন্স এরিনা যে আপনি পরিচালনা করছেন, আপনি যে একজন সিইও, এখানে কি আপনার ব্যক্তিগত লাইফে কোনো এফেক্ট পড়ে? যে আপনার তো একটা ব্যক্তি লাইফও আছে, সারাদিন তো এখানে সময় দেওয়ার পরও তো আপনার নিজস্ব একটা লাইফে একটা প্রয়োজন হয়, বাবা মাকে সময় দেওয়া প্লাস প্রিয়জনকে সময় দেওয়া। তো এই জিনিসগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করছেন অ্যাকচুয়ালি? আমার এই বিজনেসটা এখন স্কেল আপ পর্যায়ে যাচ্ছে, তো এটাকে আমি এখন মনে করেন একদম টপ নচে নিয়ে যাওয়ার জন্য এখনো কাজ করে যাচ্ছি। তো হ্যাঁ, আমি আসলে ঠিক মতো এখন আমার ফ্যামিলিকে বা আমার প্রিয়জনকে ওরকম ভাবে সময় দিতে পারতেছি না। তবে হ্যাঁ, যখন আমার এটা একটা স্টেবল পর্যায়ে চলে যাবে, আমি আশা করি আমার ফ্যামিলিদের ঠিক মতো টাইম দিতে পারবো। এটাই আসলে উচিত। আর নরমালি বিজনেস গুলো অ্যাকচুয়ালি এমনই হয়, কারণ দেখা গেছে যে আমাদের যেই বর্তমানে যে আমাদের যে সোসাইটি, তারা অ্যাকচুয়ালি আমাদেরকে জব করার জন্য বেশি প্রাধান্য দেয়, জব করো। কিন্তু আমি যেটা মনে করি যে জব করলে সারা জীবনই জব ধরে কামলা করে যেতে হবে, কিন্তু দিন শেষে দেখা যাবে যে আমার এমন একটা বয়সে হয়তো আমি অনেক বেশি একটা আর্নিং করবো, তখন কিন্তু আমি এনজয় করার মতো কোনো একটা সুযোগ পাবো না। কিন্তু বিজনেসের ক্ষেত্রে বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কিন্তু এই বয়সে যে 30 নিচে বা 35 পর্যন্ত একটা খুব কঠোর পরিশ্রম করতে হয়, এর পরবর্তীতে আমি একটু রিল্যাক্স করতে পারি বা চিল করতে পারি। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটি বোঝে না। এর কারণ হচ্ছে যে তারা রিস্ক নিতে পছন্দ করে না, তারা রিস্ক নিতে চায় না। এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা রিস্ক আপনি যেটা নিয়েছেন, কারণ এই যে লাখ লাখ কোটি কোটি টাকার এখানে একটা ইনভেস্টমেন্ট, আপনার মতো একটা তরুণ উদ্যোক্তা এত বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন, যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু ঘটতে পারে, যে কোনো রিস্ক কিন্তু নিতে পারে, যে কোনো কিছু করতে পারে। কিন্তু এখানে যে আপনার ফ্যামিলি আপনাকে এত বড় একটা সাপোর্ট দিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় কিছু, যেটা কিনা অন্যান্য ছেলেপেলে যারা আছে আপনাদের বয়সী, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই জিনিস একটা স্বপ্ন। অবশ্যই। তো এই বিষয়ে অ্যাকচুয়ালি অন্যান্য গার্ডিয়ান যারা আছে তাদেরকে আপনি কোনো কিছু যদি কোনো ইনস্ট্রাকশন দিতেন যে অ্যাকচুয়ালি এই বিষয়ে নিয়ে। আসলে আমি কি বলবো, বিভিন্ন গার্জিয়ানের বিভিন্ন রকম মতামত। আমি চাই না যে এটা বলে অন্যদের খুশি কি বল, এটা বলে আমি চাই না যে আমার উপরে কেউ চেতে যায়। কিন্তু তবে বলবো যে আপনারা আপনাদের সন্তানদের যেটা চায় তারা সেটা করতে দেন, ঠিক আছে। এখন কারণ কি অনেকে চায় যে আমরা বিজনেস করে কিছু করতে চাই, হ্যাঁ দেন না, সমস্যা কি? আপনি তো ব্যাংকার হতে পারতেন, আপনি ডক্টর হতে পারতেন, ইঞ্জিনিয়ার হতে পারতেন, তাই না? কিন্তু আপনি হলেন না। তাই বলি কি আপনি যে অনেক খারাপ আছেন তাই কি? তা তো না। অবশ্যই আপনি এক্সেপশনাল কিছু করেছেন, কিন্তু আমাদের সোসাইটি একটা বিষয় কি এক্সেপশনাল কোনো কিছু মেনে নিতে পারে না। হ্যাঁ, এটা ঠিক বলছেন যে ভাই আপনার সন্তান দেখুক, কিছু করার চেষ্টা করুক, সে যদি না পারে তারপর আপনার সে লাইনে নিয়ে যান। আবার এমনও হয় কিন্তু মাঝে মাঝে যে ধরেন আপনি বিয়ে করেছেন, জি না করেন নাই সত্যি? আচ্ছা ঠিক আছে, যখন আপনার ধরেন বিয়ের জন্য ধরেন সম্বন্ধ দেখতে আসলো, হ্যাঁ, যদি আপনি বিসিএস ক্যাডার হন অথবা ধরেন আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, আপনাকে কিন্তু অন্যরকম একটা প্রাধান্য দিবেন। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করে ছেলে কি করে, আপনি অ্যাকচুয়ালি কি উত্তরটা দিবেন? অবশ্যই বিজনেস করি, আমার তো এখানে কোনো লজ্জা শরম নাই। হ্যাঁ, আমি হালাল ভাবে কামাই, আমি বললে সমস্যা কি? আর তাছাড়া তো এটা খারাপ কোনো কাজ না। অনেক সময় দেখা যায় যে মেয়ে পক্ষকে মানে মেয়েকে পাত্রীকে বিজনেসম্যানের হাতে তুলে দিতে চায় না, কেন? কারণ লস থাকতে পারে, আমার মেয়ে ভালো থাকবে কিনা, ঠিক আছে, একটা বিসিএস ক্যাডার হলে একটা সিকিউর থাকলো। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা খুবই একটা ব্যাকডেটেড একটা বর্তমান যুগে। আসলে বিজনেস করে তো মানুষ আগাচ্ছে, আর এটা একটা নর্মাল বিষয়। এখন এটা কেন যে বর্তমান যুগে আমি শুধু দেখেছি বাংলাদেশে এটাই হচ্ছে, বাংলাদেশে এই কালচারটা আসলে সরানো দরকার। এই কারণে অনেকে আশাহত হয়ে সবাই জবের দিয়ে যাচ্ছে। কেউ যদি বিজনেস করতো, বাংলাদেশের একটা সুন্দর একটা আপনার জীবিকা নির্বাহ করার জন্য এবং কর্মসংস্থানের সুযোগ হতো। নরমালি কিন্তু আমরা সবাই একটাই অভিযোগ করি, বাংলাদেশে চাকরি নেই, যার কারণে সবাই বিদেশ চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যদি আমরা মানে স্টুডেন্টদেরকে যদি উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের যদি ইন্সপায়ার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক চাকরি ক্ষেত্র কিন্তু গড়ে উঠবে, বাংলাদেশে গড়ে উঠবে, বিদেশ কিন্তু যাওয়া লাগছে না। বাংলাদেশের সুযোগ আছে, আপনারা ইউজ করে দেখেন। আমি করতেছি না, আমি কি আছি না ভালো, আল্লাহ রাখছে না,
তো আপনি করে দেখেন, আপনি তো অবশ্যই পারবেন। আচ্ছা, অনেক কিছুই তো কথা হলো, অনেক কিছুই হলো। এখন আমরা ক্যাপ্টেন্স এরিনাকে যেমন দেখছি, আজকে থেকে আগামী 5 বছর পর আপনি আসলে ক্যাপ্টেন্স এরিনাকে কোন পর্যায়ে দেখতে চান অ্যাকচুয়ালি? আসলে আমার এখন আমি এই ক্যাপ্টেন্স এরিনা দেওয়ার পর আমার স্বপ্নটা একটু আল্লাহ দিলে একটু বড় হয়েছে। হ্যাঁ, সেটা হলো যে আমি আমার কোম্পানিটাকে এই একটু বিভিন্ন দিকে ছড়াইতে চাই, ঠিক আছে? সেটা হলো ফ্র্যাঞ্চাইজি আকারে নিতে চাই। আসলে আমাদের তো আপনার শুরুতে বলছি যে আমাদের এই ক্যাপ্টেন্স গ্রুপ অফ কোম্পানি, আপনি তো জানেনই। তো এখন এইটাকে চাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় ছড়াই রাখতে, ফ্র্যাঞ্চাইজি আকারে। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। তো আমি এখন কোনো জায়গার নাম বলবো না, এখন এটা নিয়ে একটা জায়গা অলরেডি কথা বলছি, দেখি আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত নেয় তখন আপনারা দেখতে পারবেন। মানে ফ্র্যাঞ্চাইজ বিষয়টা হচ্ছে কি, আমি যদি ধরেন আমি দিনাজপুরে থাকি, ঠিক আছে, আমার মন চাইছে যে আমি একটা টার্ফ দিব, কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে আমি আসলে কিভাবে টার্ফটা দিব। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা টার্ফ দিতে চাই, সেক্ষেত্রে আমি যদি আপনার সাথে যোগাযোগ করি, আপনি কি তাহলে আমাকে ফ্র্যাঞ্চাইজ দিবেন অ্যাকচুয়ালি? জি, আমাদের যদি আপনি আমার ফ্র্যাঞ্চাইজি নেন, তাহলে আপনার নাম হবে দ্য ক্যাপ্টেন্স এরিনা দিনাজপুর। জি, আচ্ছা, দি ক্যাপ্টেন্স এরিনা দিনাজপুর বা ক্যাপ্টেন্স এরিনা রাজশাহী, যে কোনো কিছু আমি দিতে পারি। এর মানে হচ্ছে কি যে আমি চাচ্ছি যে আমাদের যে টার্ফটাকে একটা ব্র্যান্ড আকারে তৈরি করতে। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এরকম টার্ফটাকে বা টার্ফ এইটাকে কেউ ব্র্যান্ড আকারে শো করে না। তো এটাই আমার আমার এই মানে কি বলে এটা ভিজুয়াল, এই যে 5 বছরে এইটা এরকম ভিজুয়াল। সো যার কারণে এটা কিন্তু আসলে যারা উদ্যোক্তা তাদের জন্য কিন্তু একটা খুব ভালো একটা অপরচুনিটি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার যদি ইচ্ছা থাকে যে না আমার এলাকায় এরকম একটা টার্ফ দিলে অ্যাকচুয়ালি ভালো হয় বা এরকম একটা টার্ফ ভালো চলবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ক্যাপ্টেন্স এরিনায় যোগাযোগ করতে পারেন। অ্যাকচুয়ালি যোগাযোগ করলে এখানে কিন্তু জিদান ভাই আছে, সে কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে হেল্প করার জন্য বসে আছে, এবং সারা বাংলাদেশের যত ইয়াং এজ থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু চাইলেই এই যাতে এই ধরনের টার্ফগুলো এনজয় করতে পারে, এই ফ্যাসিলিটিগুলো পেতে পারে, সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি উদ্যোক্তা জিদান ভাই কিন্তু অ্যাকচুয়ালি তাকিয়ে আছে, বসে আছে। সো এটা কিন্তু আসলে খুব বড় একটা অপরচুনিটি অন্যান্য উদ্যোক্তাদের জন্য। সো যারা অ্যাকচুয়ালি তাদের এলাকার মধ্যে একটা টার্ফ দিতে চান, তারা যোগাযোগ করতে পারেন জিদান ভাইয়ের সাথে। তাহলে আপনারা একসাথে কোলাবোরেশনের মাধ্যমেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা চাইলে টার্ফগুলো দিতে পারেন। জি। সো আজকে অনেক কথা হলো। আজকের এই পডকাস্টটা, যেটাকে পডকাস্ট বলা যায় ইংলিশে, অনেক সময় আমরা অনুষ্ঠান বলি, টক শো বলি, অনেক কিছু বলি। তো এই জিনিসটা আসলে এই আজকের ইভেন্টটা স্পন্সর করেছে দি ক্যাপ্টেন্স এরিনা। সো ক্যাপ্টেন্স এরিনাকে অনেক ধন্যবাদ। এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট এপিসোড। এর পরবর্তীতে আরো অনেক এপিসোড আসবে, এবং পরবর্তী এপিসোডগুলোতে আমরা অনেক উদ্যোক্তাদের দেখতে পাবো, এবং আরো অনেক কিছু দেখতে পারবো, অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র জানতে পারবো, অনেক ফানি জিনিসপত্র জানতে পারবো। সো এই জিনিসগুলো যদি জানতে হয়, সেক্ষেত্রে আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানটা দেখতে হবে। আগামীতে প্রত্যেক সপ্তাহে আমরা ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে আসলে এই ইভেন্টটা করার চেষ্টা করব। এবং আপনাদের ক্যাপ্টেন্স এরিনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এরকম একটা নতুন ইভেন্ট তৈরি করার জন্য, যাতে আমাদের এই পডকাস্টের মাধ্যমে, এই টকশোর মাধ্যমে সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ যাতে অনেক কিছু জানতে পারে, এবং আমরা অ্যাকচুয়ালি সেই জিনিসটা নিয়ে কাজ করে যাচ্ছি। সো আমি ইবনুল আকিফ, আজকের এই পডকাস্ট থেকে, আজকের এই শো থেকে, অর্থাৎ আজকের শো এর নাম হচ্ছে দি ক্যাপ্টেন্স শো উইথ ইবনুল, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এবং জিদান ভাই সেও বিদায় নিবেন অবশ্যই, নাকি? অবশ্যই, অনেক রাত হয়ে গেছে, বাসা যেতে হবে। ওকে, তো দর্শকদের উদ্দেশ্যে লাস্ট যদি কিছু বলতে চান অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্স এরিনা নিয়ে, অথবা আপনাকে নিয়ে এনিথিং বলতে পারেন। হ্যাঁ, আমি আর বলবো যে আমাদের ক্যাপ্টেন্স এরিনাতে অবশ্যই আসবেন, ভিজিট করবেন। হ্যাঁ, খেলাধুলা করবেন ফ্রেন্ডদের সাথে। যদি খেলাধুলা করে বোরিং হয়ে যান, আমাদের গেমিং জোনে আসবেন। আর গেমিং খেলতে গেলে যদি ক্ষুধা লেগে যায়, তাহলে আমাদের ক্যাপ্টেন্স ডাইনে আসবে। অ্যাকচুয়ালি জুসটা কিন্তু অনেক মজা, আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন। এটার প্রাইস কত? বেশি না, 100 টাকা মাত্র। হ্যাঁ, মোহিতো, ব্লু মুন। এটা হ্যাঁ, ব্লু মুন, এই ফ্লেভারটার নাম ব্লু মুন। আচ্ছা, আর কি আরো আছে? আপনার স্ট্রবেরি মুন, ব্লু মুন আরো আছে, আমি আসলে জানি না, আমার বাড়িতে জানে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানটা দেখার জন্য, এবং পরবর্তী এপিসোডে আরো অনেক ইন্টারেস্টিং কিছু একটা থাকছে। তো স্টে টিউন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।